শিকারী হিউ গ্লাস ও তার ছেলে হক যখন অন্যান্য সঙ্গীদের সাথে জঙ্গলে পশু শিকার করছিল, তখন হঠাৎ করেই একদল উপজাতি তাদের আক্রমণ করে ও তাদের অনেক সঙ্গীকে হত্যা করে। উপজাতিদের হাত থেকে বাঁচতে গ্লাস ও তার দল পিছু হটে ও তাদের ক্যাম্পের দিকে রওনা হয়, কিন্তু বিপদ পিছু ছাড়ে না। পাহারা দেওয়ার সময় একটি বুনো ভালুক গ্লাসকে আক্রমণ করে গুরুতর আহত করে ফেলে, আর এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে গ্লাসের সাথে হয় চরম বিশ্বাসঘাতকতা। তার একমাত্র ছেলে হককে খুন করে তাকে এই বরফের রাজ্যে মৃত্যুর মুখে ফেলে রেখে যায় তার দলেরই এক নরপশু। নিজের চোখে একমাত্র ছেলেকে খুন হতে দেখে গ্লাসের মনে জ্বলে উঠে প্রতিশোধের আগুন। এখন সে যে কোনো মূল্যে বেঁচে থাকতে চায়। তার একটাই লক্ষ্য, ছেলে হত্যার বদলা নেওয়া। কিন্তু মৃতপ্রায় গ্লাস কি পেরেছিল ভয়ঙ্কর শীত, ক্ষুধা আর পিছনে দেহে আসা হিংস্র শত্রুর হাত থেকে বেঁচে ফিরে তার ছেলের খুনের বদলা নিতে? জানতে হলে বন্ধুরা দেখতে হবে আমাদের আজকের মুভি দ্য রেভেন্যান্ট। 2015 সালে মুক্তি পাওয়া এই মুভিটি 3টি অস্কার পুরস্কার পেয়েছিল। তাহলে বুঝতেই পারছো এই মুভিটি কতটা জনপ্রিয়। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি মুভিতে চলে যাই। সিনেমার শুরুতেই আমরা হিউ গ্লাস ও তার ছেলে হককে দেখতে পাই। তারা বাবা ছেলে সহ আরো 40-50 জন লোক একটি জঙ্গলে শিকার করছিল। তারা মূলত সবাই একটি কোম্পানির হয়ে কাজ করছিল। কোম্পানিটি বন্যপ্রাণীর চামড়ার ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। তাদের দায়িত্ব ছিল জঙ্গলে গিয়ে বন্যপ্রাণীর শিকার করে তাদের চামড়া সংগ্রহ করা। হিউ গ্লাস, হক এবং তাদের দল বিগত কয়েকদিন ধরেই পশু শিকার করছিল। একদিন শিকারের সময় তারা দেখতে পায় তাদের দলেরই একজন সদস্য দৌড়ে আসছে। কিছু দূর আসার পর হঠাৎ করে সে মাটিতে পড়ে যায় এবং সেখানেই মারা যায়। দেখে মনে হচ্ছিল কেউ তাকে হত্যা করেছে। এর ঠিক পরেই দলটি লক্ষ্য করে তাদের দিকে অসংখ্য তীর ছুটে আসছে। আচমকা হামলায় তাদের অনেকেই মারা যায়। তারা কিছু বুঝে ওঠার আগেই দেখতে পায় জঙ্গলের একদল উপজাতি তীর ও ধারালো অস্ত্র নিয়ে তাদের আক্রমণ করতে এগিয়ে আসছে। মূলত কিছুদিন আগে এই উপজাতির সর্দারের কন্যাকে কয়েকজন ব্যক্তি অপহরণ করেছিল। উপজাতির লোকজন মনে করছিল গ্লাস ও তার দলই এর জন্য দায়ী। এই ভুল বোঝাবুঝির কারণেই তারা প্রতিশোধ নিতে এসেছে। উপজাতিদের হাতে ছিল তীর ধনুক ও ধারালো অস্ত্র, আর শিকারী দলের হাতে ছিল বন্দুক ও আধুনিক অস্ত্র। তবুও সংখ্যায় কম থাকার কারণে তারা উপজাতিদের সঙ্গে লড়াইয়ে টিকতে পারছিল না। পাশাপাশি উপজাতিরাও জঙ্গলের পথঘাট ভালোভাবে চিনত, যা তাদের আরো শক্তিশালী করে তুলেছিল। শেষমেশ প্রাণ বাঁচাতে গ্লাস ও তার দল নৌকা নিয়ে নদীপথে পালাতে থাকে। তবুও তাদের অনেক সঙ্গী উপজাতিদের হাতে নিহত হয়। নদীপথে কিছু দূর যাওয়ার পর গ্লাস দলের সবাইকে বলে নৌকা ছেড়ে জঙ্গলের পথে যাত্রা করতে, কারণ নৌকায় থাকলে উপজাতিরা সহজেই তাদের খুঁজে বের করে আক্রমণ করতে পারে। কিন্তু জন নামের একজন সদস্য এতে আপত্তি জানায়। সে বলে নৌকায় থাকলে আমরা দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবো। তবে দলের ক্যাপ্টেন গ্লাসের কথাই মেনে নেয়, কারণ গ্লাস এই জঙ্গল সম্পর্কে সবচেয়ে ভালো জানে। এরপর তারা সবাই নৌকা থেকে নেমে পড়ে এবং নৌকাটিকে পানিতে ভাসিয়ে দেয়, যাতে উপজাতিরা বুঝতে না পারে তারা জঙ্গলের পথে যাচ্ছে। তারপর তারা নিজেদের কাছে থাকা পশুর চামড়াগুলো একটি বড় পাথরের নিচে লুকিয়ে রাখে, যাতে পরে ফিরে এসে তা সংগ্রহ করতে পারে। গ্লাসের সিদ্ধান্ত যে ঠিক ছিল তার প্রমাণ হয় পরের দিন সকালে। তারা দূর থেকে দেখতে পায় উপজাতিরা খালি নৌকাটি খুঁজে পেয়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে। এটা দেখে তারা বুঝতে পারে তাদের দ্রুত সামনে এগোতে হবে, কারণ এখন উপজাতিরা তাদের জঙ্গলে খুঁজতে শুরু করবে। তাই তারা সবাই জঙ্গলের পথে দ্রুত এগিয়ে যেতে থাকে। একসময় রাত হয়ে যায় ও তারা ক্যাম্প করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে যখন দলের বাকি সদস্যরা ঘুমিয়েছিল, তখন গ্লাস পাহারায় ছিল। সে সময় সে কিছুটা দূরে চলে যায় এবং জঙ্গলের মধ্যে দুটি ভালুকের ছানাকে দেখতে পায়। ঠিক তখনই মা ভালুকটি তাকে পেছন থেকে আক্রমণ করে বসে। আসলে মা ভালুকটি মনে করেছিল গ্লাস তার বাচ্চাদের ক্ষতি করতে এসেছে। এতে মা ভালুকটি প্রচন্ড রেগে গিয়ে গ্লাসকে মাটিতে ফেলে বারবার আক্রমণ করতে থাকে। ভালুকটি গ্লাসকে কয়েকবার তুলে আছাড় দেয়। এতে গ্লাস মারাত্মকভাবে আহত হয়। এরপর ভালুকটি কিছুটা দূরে সরে গেলে গ্লাস তার কাছে থাকা বন্দুক দিয়ে ভালুকটিকে গুলি করে। তবে গুলিটি ভালুকের মাথায় না লেগে পায়ে লাগে। ফলে ভালুকটি আরো হিংস্র হয়ে ওঠে এবং আবার গ্লাসকে আক্রমণ করতে শুরু করে। তখন গ্লাস তার কাছে থাকা ছুরি দিয়ে ভালুকটিকে আঘাত করতে থাকে এবং বহু কষ্টে সেটিকে হত্যা করে। কিন্তু ততক্ষণে গ্লাস নিজেও মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। এদিকে গ্লাসের বন্দুকের শব্দ শুনে তার সঙ্গীরা ছুটে আসে। তারা গ্লাসের এই ভয়াবহ অবস্থা
অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। তার একটি হাত ও একটি পা ভেঙে গিয়েছিল, পিঠে গভীর ক্ষত হয়েছিল, আর সবচেয়ে ভয়াবহ ছিল তার গলার আঘাত। ভালুকের থাবায় তার গলায় ছিদ্র হয়ে গিয়েছিল, ফলে সে কথা বলতে পারছিল না। সবাই ধরে নিয়েছিল গ্লাস আর বেশি সময় বাঁচবে না। তবুও তাকে বাঁচানোর জন্য তার সঙ্গীরা আপ্রাণ চেষ্টা করতে থাকে। তার ক্ষতস্থান সেলাই করার সময় প্রচন্ড যন্ত্রণা সহ্য করতে না পেরে গ্লাস অজ্ঞান হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় গ্লাস ও তার সঙ্গীদের ফেলে যাওয়া চামড়াগুলো উপজাতিরা খুঁজে পেয়ে তা অন্য একটি দলের সঙ্গে বিনিময় করছে। তারা এই চামড়ার বদলে কিছু ঘোড়া ও বন্দুক কিনে নেয়, যাতে সহজেই গ্লাস ও তার সঙ্গীদের খুঁজে বের করতে পারে। এদিকে গ্লাসের সঙ্গীরা গাছের ডালের সাহায্যে একটি স্ট্রেচার বানিয়ে তাকে বয়ে নিয়ে যাচ্ছিল। যতই দিন যাচ্ছিল, পাহাড়ি রাস্তা দিয়ে চলা তাদের জন্য ততই কষ্টকর হয়ে উঠছিল। কিছুদিন যাওয়ার পর সেখানে ভয়ানক শীতকাল নেমে আসে। তীব্র ঠান্ডা ও বরফে ঢাকা পরিবেশে তারা এগিয়ে যেতে থাকে। এক সময় তারা ভয়ঙ্কর একটি পাহাড়ি পথের সামনে এসে উপস্থিত হয়। সে পাহাড়ি পথ দিয়ে গ্লাসকে নিয়ে ওঠা প্রায় অসম্ভব। তখন জন নামের সেই ব্যক্তিটি বলে, আমরা কেন গ্লাসকে এখানেই ফেলে যাচ্ছি না? তাকে নিয়ে সামনে এগোনো অসম্ভব, আর এখানে থাকলে উপজাতিরা আমাদের হত্যা করবে। জনের কথা শুনে ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় গ্লাসকে এখানেই হত্যা করা হবে, কারণ তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে কয়েকদিনের মধ্যে সে নিশ্চিত মারা যাবে। কিন্তু তাকে যদি এখানে ফেলে যাওয়া হয় তাহলে বন্য জন্তুরা তাকে ছিঁড়ে খাবে, যা আরো কষ্টদায়ক হবে। ক্যাপ্টেন যখন বন্দুক উঠিয়ে গ্লাসকে গুলি করতে যায়, তখন গ্লাসের ছেলে হক এসে কান্নাকাটি করে তার বাবাকে বাঁচানোর জন্য অনুরোধ করে। তখন ক্যাপ্টেন তার বন্দুক নামিয়ে নেয় এবং বলে, আমাদের দলের দুজন এখানেই থাকবে, আর গ্লাস মারা গেলে তাকে যথাযথভাবে কবর দিয়ে ক্যাম্পে ফিরে আসবে। আমি তাদের কোম্পানির তরফ থেকে $70 করে পুরস্কার দিব। এ কথা শুনে গ্লাসের দায়িত্ব নিতে এগিয়ে আসে গ্লাসের ছেলে হক ও তার সমবয়সী ব্রিজার নামের আরেকটি ছেলে। কিন্তু ক্যাপ্টেন মনে করে এদের সঙ্গে একজন অভিজ্ঞ লোক থাকা দরকার। তখন জন বলে, $70 খুবই কম, $100 দিলে আমি কাজটা করব। তখন ক্যাপ্টেন সবার জন্যই $100 করে বরাদ্দ করে। তখন গ্লাসের ছেলে হক বলে, আমি আমার বাবার জন্য এটা করছি, তাই আমার কোনো টাকার দরকার নেই, আমার অংশটা জন নিক। হকের কথা শুনে ব্রিজার তার টাকাটাও জনকে দিয়ে দেয়। তখন ক্যাপ্টেন ও দলের বাকি লোকজন তাদের সেখানে রেখে সামনে এগিয়ে যায়, আর জন, ব্রিজার ও হক গ্লাসের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। এভাবে কয়েকদিন পার হয়ে যায়, কিন্তু গ্লাস মারা যায় না, বরং তার অবস্থার কিছুটা উন্নতি হয়। এতে জন বিরক্ত হয়ে যায়। এদিকে ব্রিজার ও হক যখন শিকার করতে বের হয়, তখন জন গ্লাসের কাছে এসে বলে, তুমি কেন মরছো না? এখানে থাকলে তোমার সঙ্গে আমাদেরও মরতে হবে। এরপর সে গ্লাসের মুখ চেপে ধরে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। গ্লাস এতটাই দুর্বল ছিল যে সে কোনো প্রতিরোধ করতে পারে না, এমনকি চিৎকারও করতে পারে না। তখনই হক সেখানে ফিরে আসে ও জনকে থামানোর চেষ্টা করে। তখন তাদের মধ্যে সংঘর্ষ বাধে ও এক পর্যায়ে জন হকের পেটে ছুরি মেরে তাকে হত্যা করে। স্ট্রেচারে শুয়ে থাকা গ্লাস তার একমাত্র ছেলেকে খুন হতে দেখেও কিছু করতে পারে না। জন তারপর হকের লাশ লুকিয়ে ফেলে, আর ব্রিজার ফিরে এলে তাকে বলে, আমি দূর থেকে অনেক উপজাতিকে আসতে দেখেছি। এদিকে শিকারে গিয়ে হক এখনো ফেরেনি, হয়তো উপজাতিরা তাকে মেরে ফেলেছে। আমাদের এখনই এই স্থান থেকে পালাতে হবে, না হলে আমরাও মারা যাব। ব্রিজার জনের কথা বিশ্বাস করে নিলেও গ্লাসকে ফেলে যেতে রাজি ছিল না। তখন জন গ্লাসকে টেনে আগে থেকে খুঁড়ে রাখা কবরের গর্তে ফেলে দিয়ে শুধু মুখখানি বাকি রেখে বাকি শরীর মাটি দিয়ে ঢেকে দেয়। তারপর সে বলে, গ্লাস কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, তাই আমাদের এখনই চলে যেতে হবে। তখন ব্রিজার অনেকটা বাধ্য হয়ে জনের কথায় সম্মত হয়, তবে যাওয়ার আগে সে গ্লাসের পাশে একটি পানির বোতল রেখে যায়। অনেকক্ষণ মাটির নিচে চাপা থাকার পর গ্লাসের শরীরে কিছুটা শক্তি ফিরে আসে। সে হামাগুড়ি দিয়ে গর্ত থেকে বেরিয়ে আসে এবং অনেক কষ্টে তার ছেলের মৃতদেহের কাছে পৌঁছায়। ছেলেকে হারিয়ে শোকগ্রস্ত হলেও গ্লাসের মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সে প্রতিজ্ঞা করে সে জনকে মেরে তার ছেলের হত্যার প্রতিশোধ নেবে, তাই যে করেই হোক তাকে বেঁচে থাকতে হবে। পরদিন ব্রিজার জানতে পারে জন উপজাতিদের নিয়ে মিথ্যা কথা বলেছিল। তখন ব্রিজার তার ভুল বুঝতে পারে ও এটা নিয়ে তার সাথে জনের ঝগড়া লাগে। জন তখন তাকে হুমকি দেয়, তুমি যদি সত্য কথা বলো তাহলে আমি তোমাকেও মেরে ফেলবো।
এদিকে গ্লাস কষ্ট করে সামনের দিকে এগোতে থাকে। পথে সে একটি শিশুর কঙ্কাল দেখে খাবারের সন্ধান করে, কিন্তু কিছুই পায় না। সে ধীরে ধীরে নদীর কাছে পৌঁছায় এবং ব্রিজারের দেওয়া বোতলে পানি ভরে খেতে যায়, কিন্তু গলার কাটা স্থান দিয়ে সব পানি বাইরে বেরিয়ে আসে ও তীব্র যন্ত্রণায় সে কষ্ট পেতে থাকে। তখন গ্লাস তার কাছে থাকা বন্দুকের বারুদ বের করে তা ক্ষতস্থানে লাগায় এবং তাতে আগুন জ্বালিয়ে দেয়। এতে বারুদের আগুনে পুড়ে তার গলার কাটা জায়গার চামড়া জোড়া লেগে যায় ও অসহ্য ব্যথায় গ্লাস অজ্ঞান হয়ে পড়ে। এভাবে কয়েকদিন কেটে যায়। গ্লাস নদীর তীরে একটি গুহায় থাকতে শুরু করে ও মাঝে মাঝে নদী থেকে মাছ ধরে বা গুহার আশেপাশে কোনো ছোট প্রাণী আসলে সেগুলো ধরে খেতে থাকে, আর কিছু না পেলে ক্ষুধার জ্বালায় ঘাস খেয়ে তার দিন কাটত। এভাবে বেশ কিছুদিন কেটে যায় ও সে ধীরে ধীরে সুস্থ হতে থাকে। এখন সে লাঠির সাহায্যে কোনো মতে উঠে দাঁড়াতে পারত। একদিন যখন সে নদীর তীরে বসেছিল তখন সে লক্ষ্য করে সেই উপজাতিরা খুঁজতে খুঁজতে তার দিকেই এগিয়ে আসছে। তখন জীবন বাঁচাতে সে বরফের মতো ঠান্ডা নদীর জলে লাফিয়ে পড়ে। তখন উপজাতিরা তাকে মারার জন্য নদীর তীর থেকে বন্দুকের গুলি ছুড়ছিল, কিন্তু নদীর প্রবল স্রোতের কারণে সে কোনোভাবে পালাতে সক্ষম হয়। অনেক সময় ধরে নদীর জলে ভেসে ভেসে সে অনেক দূরে নদীর পাড়ে উঠে আসে। এরপর বেশ কিছুদিন ধরে সে নদীর তীরেই থাকতে থাকে। সে সারাদিন আগুন জ্বালিয়ে নিজেকে গরম রাখার চেষ্টা করত আর সময় পেলে নদী থেকে মাছ ধরে খেত। এভাবে সময়ের সঙ্গে সঙ্গে গ্লাস আরো সুস্থ হয়ে উঠছিল। একদিন রাতে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় ও সে লক্ষ্য করে তার থেকে কিছুটা দূরে আগুন জ্বলছে। তখন গ্লাস আগুনের কাছে গিয়ে দেখতে পায় একজন লোক পশু শিকার করে মাংস খাচ্ছে। তখন গ্লাস ইশারা দিয়ে লোকটির কাছ থেকে খাবার চায়। লোকটি গ্লাসের অবস্থা দেখে দয়া অনুভব করে এবং তার দিকে এক টুকরো মাংস ছুঁড়ে মারে। পরদিন সকালে লোকটি গ্লাসকে জিজ্ঞাসা করে কিভাবে সে এমন অবস্থায় পড়লো। তখন গ্লাস লোকটিকে ইশারা করে পুরো ঘটনা বোঝায়। তা শুনে লোকটি বলে, কিছু লোক আমার পরিবারকেও হত্যা করেছে, তাদের উপর আমিও খুব রেগে আছি। কখনো কখনো মনে হয় তাদের উপর প্রতিশোধ নেব, কিন্তু আসল কথা হলো প্রতিশোধ নেওয়া আমাদের কাজ নয়, ঈশ্বর তাদের বিচার করবেন। এরপর লোকটি গ্লাসকে তার সাথে নিয়ে যেতে রাজি হয় ও তারা রওনা হয়ে যায়। এদিকে জন ও ব্রিজার তাদের কোম্পানির অফিসে গিয়ে পৌঁছায় এবং ক্যাপ্টেনকে মিথ্যা বলে যে গ্লাস মারা যাওয়ার পর আমরা তাকে খুব ভালোভাবে দাফন করেছি এবং তার কবরটা পাথর দিয়ে ঘিরে দিয়েছি যাতে কোনো বন্যপ্রাণী আক্রমণ করতে না পারে। তবে আসার পথে হক আমাদের কাছ থেকে আলাদা হয়ে যায়, হয়তো সে পথ হারিয়েছে বা আদিবাসীদের হাতে মারা পড়েছে। এদিকে গ্লাসের গলার ক্ষত এখন পুরোপুরি ভালো হয়ে গেছে এবং সে এখন পানি পান করতে পারে। তবে তার শরীরের অন্যান্য ক্ষতগুলো ধীরে ধীরে পচন ধরতে শুরু করেছে এবং তা দেখে লোকটি মাঝে মাঝে গ্লাসের চিকিৎসা করত। একদিন তারা যখন পথ চলছিল তখন হঠাৎ প্রচন্ড তুষার ঝড় শুরু হয়। গ্লাস ঠান্ডায় অনেক দুর্বল হয়ে পড়ে এবং সেখানেই পড়ে যায়। গ্লাসকে বাঁচাতে লোকটি গাছের কিছু ডাল কেটে নিয়ে আসে ও একটি ছোট তাঁবু তৈরি করে। সকালে ঘুম থেকে উঠে গ্লাস খেয়াল করে লোকটি তার পাশে নেই। লোকটিকে খুঁজতে সে সামনে এগিয়ে যায় ও দেখে লোকটিকে একটি গাছের ডালের সাথে ফাঁসি দেওয়া হয়েছে। তখন গ্লাস লক্ষ্য করে কিছুটা দূরে একটি ক্যাম্প করা হয়েছে। সে বুঝতে পারে এই লোকগুলোই তার বন্ধুকে হত্যা করেছে এবং তারাই উপজাতিদের অস্ত্র ও ঘোড়া দিয়েছিল চামড়ার বিনিময়ে। গ্লাস আরো দেখে সেই লোকগুলি একটি মেয়েকে আটক করে রেখেছে। গ্লাস বুঝতে পারে এই লোকগুলোই আদিবাসী নেতার মেয়েকে অপহরণ করেছে। সন্ধ্যার পর সেই দলের একজন যখন অপহৃত মেয়েটির সাথে খারাপ কাজ করার চেষ্টা করছিল তখন গ্লাস পিছন থেকে লোকটিকে আক্রমণ করে মেয়েটিকে রক্ষা করে। এরপর গ্লাস সেই লোকটির বন্দুক ও ঘোড়া নিয়ে পালিয়ে যায়, কিন্তু পালিয়ে যাওয়ার সময় ব্রিজারের দেওয়া পানির বোতলটি সেখানেই পড়ে যায়। এদিকে সেই উপজাতি মেয়েটিও সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুদিন পর দেখা যায় গ্লাস যখন জঙ্গলের মধ্যে ঘুমাচ্ছিল তখন ওই উপজাতি লোকেরা তাকে খুঁজে পায় ও গুলি চালাতে শুরু করে। গ্লাস তখন নিজেকে বাঁচাতে সেখান থেকে পালানোর জন্য নিজের ঘোড়াটি নিয়ে ছুটতে শুরু করে। কিছুক্ষণ পর সে ঘোড়া সহ একটি খাদের মধ্যে গিয়ে পড়ে। এতে সে কোনো মতে বেঁচে গেলেও তার ঘোড়াটি মারা যায়। জ্ঞান ফিরে পেয়ে সে দেখে পুনরায় তুষার ঝড় শুরু হয়েছে। তাই সে নিজেকে বাঁচাতে ছুরি দিয়ে মৃত ঘোড়ার পেট কেটে নাড়ি ভুড়ি বের করে ফেলে ও সেখানে আশ্রয় নেয়। ঝড় শেষ হওয়ার পর সে সেখান থেকে বের হয়ে আবার ক্যাম্পের দিকে এগোতে শুরু করে। এদিকে দেখা যায় কোম্পানির অফিসে একজন অচেনা
অচেনা লোক আসে। সে জানায় তার দলের সব সদস্যরা মারা গেছে এবং সে অনেকদিন ধরে কিছুই খেতে পারেনি, তাই সে কিছু খাবারের জন্য এখানে এসেছে এবং খাবারের বিনিময়ে সে তার কাছে থাকা কিছু সোনা এবং অন্যান্য জিনিস বের করে তাদের দেয়। সেই জিনিসগুলোর মধ্যে গ্লাসকে দেওয়া ব্রিজারের সেই পানির বোতলটিও ছিল। বোতলটি দেখে সেখানে থাকা সবাই মনে করে গ্লাসের ছেলে হক এখনো বেঁচে আছে, তাই তারা সবাই মিলে হককে খুঁজতে বের হয়। রাত হয়ে যাওয়ায় তারা সবাই মিলে মশাল নিয়ে জঙ্গলের ভিতর এগোচ্ছিল, আর তখনই তারা হকের বদলে ক্লান্ত ও ক্ষুধার্ত গ্লাসকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়, কারণ জন ও ব্রিজার সবাইকে বলেছিল যে গ্লাস মারা গেছে এবং তারা তাকে কবর দিয়েছে। তারপর তারা গ্লাসকে নিয়ে অফিসে ফিরে আসে ও তার কাছ থেকে জনের বিশ্বাসঘাতকতা ও হককে খুন করার কথা জানতে পারে। এসব শুনে ক্যাপ্টেন রেগে গিয়ে জনকে খুঁজতে যায়, কিন্তু তার আগেই জন অফিসের টাকা নিয়ে ক্যাম্প থেকে পালিয়ে গিয়েছিল। এটা দেখে ক্যাপ্টেন আরো রেগে যায় এবং জনকে খুঁজে বের করার জন্য রেডি হতে থাকে। সে সময় গ্লাস ক্যাপ্টেনকে বলে সেও জনকে খুঁজতে বের হবে, কিন্তু ক্যাপ্টেন রাজি হচ্ছিল না, কারণ তখনও গ্লাসের শরীরের অবস্থা খারাপ ছিল। তখন গ্লাস তাকে বলে, কিছুদিন আগে আমি প্রায় মারাই গিয়েছিলাম, কিন্তু আমার ছেলের হত্যার বদলা নেওয়াই ছিল আমার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য। এখন আমার হারানোর কিছুই নেই, তাই মৃত্যুকে আমি আর ভয় পাই না। এসব শুনে ক্যাপ্টেন গ্লাসকে সাথে নেয় ও তারা দুজন জনকে খুঁজতে বের হয়। বেশ কিছুদিন খুঁজে দেখার পর ক্যাপ্টেন ও গ্লাস দুটি আলাদা পথ নিয়ে জঙ্গলে জনকে খুঁজতে থাকে। তখন পাথরের আড়াল থেকে জন ক্যাপ্টেনকে গুলি করে মেরে ফেলে এবং পুনরায় জঙ্গলে লুকিয়ে পড়ে। গুলির শব্দ শুনে কিছুক্ষণ পর গ্লাস সেখানে এসে ক্যাপ্টেনের মৃতদেহ দেখতে পায়। তখন গ্লাস জনকে বোকা বানানোর জন্য বুদ্ধি করে গাছের একটি ডাল কেটে নিয়ে সেটা ক্যাপ্টেনের মৃতদেহের সাথে বাঁধে ও মৃতদেহটিকে ঘোড়ার উপরে বসিয়ে দেয়। এরপর সে নিজে পিছনের ঘোড়ায় লাশের মতো ঝুলে পড়ে ও ঘোড়া দুটি পথ চলতে শুরু করে। এভাবেই কিছুটা পথ চলার পর পাথরের আড়ালে লুকিয়ে থাকা জন সামনের ঘোড়ায় বসে থাকা ক্যাপ্টেনের মৃতদেহটিকে গ্লাস ভেবে গুলি করে ও মৃতদেহটি মাটিতে পড়ে যায়। তারপর সে গ্লাসের মৃতদেহটি চেক করার জন্য ঘোড়া দুটির কাছে আসলে পিছনের ঘোড়ায় শুয়ে থাকা গ্লাস জনকে গুলি করে, কিন্তু তাড়াহুড়োর ফলে গুলিটি জনের হাতে লাগে ও সে আহত হাত নিয়ে জঙ্গলে পালিয়ে যেতে থাকে। এটা দেখে গ্লাসও জনের পেছন পেছন দৌড়াতে শুরু করে ও কিছুক্ষণ পর জনকে ধরে ফেলে। এরপর তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়ে যায়। কিছু সময় পর যখন গ্লাস প্রায় জিতে যাচ্ছিল, তখন সে লক্ষ্য করে নদীর অপর পারে সেই উপজাতির লোকগুলো চলে এসেছে, যারা এতদিন ধরে গ্লাস ও তার দলকে মারার জন্য অনুসরণ করছিল। তাদের দেখে গ্লাসের সেই লোকটির কথা মনে পড়ে যে তাকে বাঁচিয়েছিল। সেই লোকটি বলেছিল প্রতিশোধ নেওয়া মানুষের কাজ নয়, এজন্য ঈশ্বর রয়েছেন। তাই গ্লাস জনকে না মেরে নদীতে ফেলে দেয়, কিন্তু নদীর অপর পারে থাকা উপজাতির সর্দার জনকে নদী থেকে তুলে গলা কেটে হত্যা করে। এভাবে গ্লাস নিজের হাতে জনকে না মারলেও তার প্রতিশোধ নেওয়া সম্পন্ন হয়। এরপর নদী পার করে উপজাতিরা গ্লাসের দিকে এগিয়ে আসে, কিন্তু তারা তাকে কিছু না বলে সামনের দিকে চলে যায়। তখন গ্লাস দেখে উপজাতি দলের মাঝে সেই মেয়েটিও রয়েছে, যাকে গ্লাস বাজে লোকের হাত থেকে বাঁচিয়েছিল। আর এখানেই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না। এইরকম আরো হলিউডের টপ রেটিং মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। তাহলে আজকের মতো এখানেই বিদায়।